আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কিন্তু এই সপ্তাহের এক্সট্রা ক্লাস, এটা কিন্তু কারণ আমাদের ক্লাস এই গত সপ্তাহে হয়েই গেছে। আমরা রুটিন আপডেট হওয়ার কারণে আজকের ক্লাসটা আমরা অতিরিক্ত পাচ্ছি। সবাইকে আমি একটা পড়া দিয়েছিলাম, আপনারা সেটা পড়েছেন কিনা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি সবাই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন সবাই? জি, পাচ্ছি। ওকে। জি, আমরা আজকের বিসিআইএফ এর ক্লাসে আমাদের শ্রেণী বিভাগটা আলোচনার বিষয় ছিল, সেটা নিয়েই আমরা এখানে এখন কথা বলবো। তো কেউ কি একটু দেখার সুযোগ পেয়েছেন যে বিজনেস কমিউনিকেশনের যে বিভিন্ন রকম আমরা ওয়েট গুলো বলেছিলাম এবং তার শ্রেণী বিভাগটা আমাদেরকে আলোচনার কথা ছিল, সেই বিষয়টা নিয়ে কি কেউ দেখেছেন? স্যার ক্লাসিফিকেশনটা দেখছি। হুম। ওই যে আমরা একটা টেবিল দিয়েছিলাম, এই যে টেবিলটা। তাহলে আসুন আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যাই। হুম। আমাদের প্রথম আমরা যে মেথডস অফ কমিউনিকেশন, এটা আমরা কয় ভাগে ভাগ করেছি? একদম ফুল হেডিং, প্রথম হেডিং এ দুই দুই ভাগে। ভাগে। কি কি নাম কি? ভার্বাল এন্ড নন ভার্বাল। নন ভার্বাল। ভার্বাল অ্যান্ড নন। নন ভার্বাল। এই দুইটা যে দুজন বলেছেন, এই বাকি অন্যরা এই ভার্বাল এবং নন ভার্বালের সংজ্ঞাটা বলতে হবে। ভার্বাল, নন ভার্বাল, এনিওয়ান? আমি নাম জিজ্ঞেস করার আগে আপনারা বললে ভালো হবে। ভার্বাল, নন ভার্বাল, কে বলতে পারবেন? স্যার, মৌখিক মৌখিক যে কমিউনিকেশনটা করি আমরা এটা ভার্বাল স্যার। তাহলে যেটা রিটেন করি সেটাকে কি বলবো? যদি মৌখিকটাকে আমি ভার্বাল বলি শুধুমাত্র, তাহলে আমি যেটা দিয়ে ই করি সেটাকে আমি কি বলবো? মৌখিক, তারপরে ভিডিও লিখিত, কনফারেন্সের মাধ্যমে ইলেকট্রনিক করা মেইলের হয়। হ্যাঁ, মাধ্যমে যেগুলো করা হ্যাঁ, হয় সেই এগুলো হচ্ছে সংজ্ঞাটা, ভার্বাল। সংজ্ঞাটা আমাকে বলতে হবে। তাহলে ভার্বাল আপনারা বলেন কমিউনিকেশন যে মিন্স ভার্বাল ভার্বাল বলবেন। কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন মিন্স oral, written, and electronic uh, communication by oral, written, and electronic media. হুম। আমরা বলতে পারি একটা হচ্ছে আমি যদি যদি পার্থক্য করি ওয়ান ওয়ার্ডে, তাহলে আমি এটাকে বলতে পারি সাউন্ড। এখানে আছে কি, ভার্বালটা হচ্ছে সাউন্ড থাকবে আর রিটেন থাকবে এখানে, আর এখানে হচ্ছে কোনো সাউন্ড থাকবে না, আকার ইঙ্গিত থাকবে। তাহলে আমি তো বলে দিলাম আকার ইঙ্গিত থাকবে, তাহলে কে বলতে পারবেন নন ভার্বালটা কি? গেস্টার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, টোন। এই তো। অন্য কেউ? শব্দের ব্যবহার না করে যেই যোগাযোগ করা হয় সেটা নন ভার্বাল কমিউনিকেশন। The communication who is not use any sound, only use body language is called non-verbal communication. That's okay? বেটার হইতে পারে। হুম। এখন আমরা ভার্বাল কমিউনিকেশনের টাইপস, এই যে ভার্বাল কমিউনিকেশনটা আমরা বললাম, এইটা এটা টাইপস কত? একটা হচ্ছে ওরাল। ওরালটা কোনটা? এই যে আমি এখন যেটা বলতেছি আপনাদেরকে, এটা হচ্ছে ওরাল। রিটেন কোনটা? রিটেনে জানি চিঠি, আমরা, ইমেল। হ্যাঁ, চিঠি, ইমেইল, অফিস মেমো, এগুলো হচ্ছে রিটেন। ইলেকট্রনিক ওয়েটা কোনটা?
এখন যেটা হচ্ছে ভিডিও এটা কনফারেন্স, ইলেকট্রনিক্স হ্যাঁ মানে ওইতে হচ্ছে। ইমেল। কোনো একটা ইলেকট্রনিক বা ডিজিটাল মিন্স ব্যবহার করে আমরা যখন কমিউনিকেশনে চলে যাই। তাহলে ওরাল আমি যদি আপনাকে শর্ট কোশ্চেনে বলি, প্লিজ গিভ 4 এক্সাম্পল অফ ওরাল কমিউনিকেশন। 4 এক্সাম্পল। মোবাইল ফোন, হুম। ওয়ান টু ওয়ান ডিসকাশন, হুম। তারপরে হইতে পারে আপনার বিজনেস প্রেজেন্টেশন। হতে পারে। বিজনেস। মানে যেগুলো আপনি সরাসরি মুখে অন্য কোনো ইউজ না করে মুখে সরাসরি কথা বলে দিচ্ছেন, বিভিন্ন গ্রুপ ডিসকাশন হতে মিটিং। পারে। মিটিং। হ্যাঁ, না, মিটিং আমার এজেন্ডা লেখা থাকে না, ও আচ্ছা আচ্ছা। ওখান থেকে এজেন্ডা আপনি লিখে নিয়ে আসেন আগে থেকে বা ই করেন। ঠিক এইভাবে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ইলেকট্রনিক মিডিয়া, কি কি ইলেকট্রনিক মিডিয়া আমরা ইউজ করি? সবচেয়ে বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ইমেল, হ্যাঁ, জুম মেল ফেসবুক। আছে। এখন আমরা যে যদি ভিজুয়াল করতে চাই, ভিজুয়াল কমিউনিকেশনটা কি? দ্য কমিউনিকেশন টাইপ হুইচ ইউজড visual presentation like graph chart ইনফোবিটস ইজ কল্ড ভিজুয়াল কমিউনিকেশন। দেখেন এইখানে আমি ওই আগের দিন আপনাকে দেখিয়েছিলাম যে আমরা এখানে এই যে আলোচনা করতেছি, এইখানে যে চার্টটা আমরা বিভিন্ন সময় জন্য চার্ট করে দেখাই যে যেটা ইকোনমিক্যালি দেখায় যে এই পাশের হার এত, এইভাবে যে গ্রাফগুলো দেখায় বা চার্টগুলো, এই যে চার্ট একটা করে দেখাচ্ছে আমরা মেথডস অফ কমিউনিকেশন, আমি তো ঢালাভাবে না দিয়ে একটা চার্ট করে দেখাচ্ছি না, এটাই কিন্তু আপনার ভিজুয়াল কমিউনিকেশন, সহজে বোঝার জন্য। বিলবোর্ডটাও তো ভিজুয়াল কমিউনিকেশনের মধ্যে পড়ে। অবশ্যই বিলবোর্ডে আপনি যখন এই যে বিজ্ঞাপন ছোট ছোট করে দিন, অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ভিজুয়াল কমিউনিকেশনের জন্য খুব বেশিভাবে ব্যবহার হয়। তাহলে আপনাকে এখন আমি, তো আমরা বললাম, এখন এই যে দেখেন এই যে কথাগুলো আছে এখানে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ না তেমন, তারপরে আমি আলোচনায় যাচ্ছি যেটা বেশি হচ্ছে। এখন আপনি আসুন, যদি আপনি ওরাল কমিউনিকেশনটা বুঝে থাকেন, তাহলে এর সুবিধা অসুবিধাটা কি নিজের মতন করে বলবেন, যে আসলে কি সুবিধাটা কি, ওরাল কমিউনিকেশনের সুবিধাটা কি? দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। উম অবশ্যই দ্রুত করা যায়। তারপরে এটা সময় এবং ব্যয় কমায়। হ্যাঁ, তাহলে এটাকে আমি একটু ইংলিশ সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন, কারণ এটা তো সম্পূর্ণ ইংলিশে। আপনি এখানে টাইম সেভ, মানি সেভ, এভাবে একটু বলেন। হ্যাঁ, টাইম সেভ, মানি সেভ, ইমিডিয়েট কমিউনিকেশন, তারপর মোর পার্সুয়েসিভ কমিউনিকেশন, মানে অতি দ্রুত প্রভাব ফেলা যায়। সরাসরি কথা বললে একজনের সঙ্গে যেমন হয়, চিঠি দিলে বা এসএমএস দিলে কি তেমন হয়? তো সরাসরি কথা বললে আপনি সেখানে মোর পার্সুয়েসিভ, প্রভাব ফেলতে পারেন, মোর ইফেক্টিভ হয়। কুইক ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ফিডব্যাক পাওয়া যায়। হ্যাঁ, এই তো সুন্দর। ঠিক এইটারও কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা কি? প্রথম হচ্ছে আপনি এটা হঠাৎ করে কোনো ডকুমেন্ট রাখতে পারেন না, জি। তার মানে ডকুমেন্টেশন প্রবলেম। ফিউচারে আপনি এটাকে রেফারেন্স ইউজ করতে পারেন না, ডকুমেন্টেশন যেহেতু থাকে না। নো ইউজ ইন ফিউচার রেফারেন্স। তারপর হঠাৎ করে প্ল্যানিং থাকে না, মুখে মনে করেন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, কথা আলোচনার প্রেক্ষিতে আমরা দেখেন অনেক সময় অনেক বিষয় নিয়ে আলোচনা করে ফেলি, নো প্ল্যানিং থাকে না। এবং অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু ডকুমেন্টেশন থাকে না, আপনি একভাবে বললেন, আমি একভাবে বুঝলাম, এই বোঝাবুঝির প্রেক্ষিতে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু যদি এটা আমি ডকুমেন্টেশন করে দিতাম, এই যে আমি এই প্রেজেন্টেশন দিয়ে ক্লাসটা দিচ্ছি, এখন যদি আমি এটা যদি ডকুমেন্টেশন না রাখি, তাহলে আপনার এবং আমার ভবিষ্যৎ প্রমাণ থাকবে না।
তাহলে ওরাল কমিউনিকেশনের সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধাও আছে। এই অসুবিধাগুলো হচ্ছে ফিউচার ডকুমেন্টেশন করা যায় না, কোনো রেকর্ড রাখা যায় না, কোনো প্ল্যান থাকে না, এবং এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবলেমটা থেকে যায়। ঠিক রিটেন কমিউনিকেশনটাও আমার কিছু সুবিধা অসুবিধা আছে। তো আমি তখন কি বলবো সুবিধা অসুবিধা, দেখেন এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করব। তাহলে আমাকে আর পড়া লাগবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। তাহলে আমাকে আর পড়া লাগবে না। ঠিক, মৌখিকের যেটা সুবিধা রিটেনে সেটা অসুবিধা। হ্যাঁ, কারণ আমি ডকুমেন্ট রাখতে পারতেছি, আমি প্ল্যান করে লিখতে পারতেছি, আমার টাইম একটু বেশি লাগতেছে, তাহলে আমার ওখানে টাইম সেভ বলছিলাম, আমি এখানে টাইপ দেবো, আমাকে কাগজ দিয়ে করতে হচ্ছে, রিটার্ন চিঠি পাঠাতে হচ্ছে, তাহলে আমার একটু কস্ট বাড়তেছে, আমার গ্রিন ব্যাংকিং হচ্ছে না, কাগজ রাখতে হচ্ছে, তাহলে স্টোরেজ প্রবলেম হচ্ছে। ঠিক ওইটার যে সুবিধা এটাই অসুবিধা, এইটার সুবিধা এটার অসুবিধা আপনি লিখে দিলে এটা হচ্ছে শর্টকাট টেকনিক আমাদের মনে রাখার। ক্লিয়ার? ঠিক প্রত্যেকটা যেটা সেম ক্লাসিফাইড আছে আমাদের, যে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, রিটেন, ওরাল, তারপরে আমরা যদি ভার্বাল নন ভার্বাল বলি, তো একটার সুবিধা আর একটার অসুবিধাতে আমরা কিন্তু লিখে দিতে পারবো। ক্লিয়ার? এখন দেখি আমি দুইজনকে একটু জিজ্ঞেস করব, আমাকে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। তো আমরা হরিজন্টাল কমিউনিকেশনে একটা মার্ক করেছিলাম যে শুধুমাত্র এইটা হলে হরিজন্টাল কমিউনিকেশন হবে, সেই কথাটা আমাদের এখান থেকে কে বলতে পারবে? সেম স্যার লেভেলের আমি বলবো। কমিউনিকেশনটা হবে। বলেন, আরিফুল্লাহ ভাই বলেন। স্যার এইটাই সেম লেভেল আর কি, যেমন সেম ম্যানেজার টু লেভেল হলে ম্যানেজার হবে। এবং তাহলে সেম লেভেলে এবং হলে, এই সেম লেভেলে যদি শুধু কমিউনিকেশনটা হয়, তাহলে আমরা এর সুবিধাটা কি পাবো? জাস্ট সুবিধা, মানে একজন ম্যানেজার ম্যানেজার যে কথা হবে, একজন ডিএমডি ডিএমডি যে কথা হবে, সেইখানে কি অল্প কথাতে আন্ডারস্ট্যান্ডিং ভালো ভালো হবে স্যার। অল্প কথাতে আন্ডারস্ট্যান্ডিংটা হবে। এরপরে আপনার একটা সুন্দর কোঅর্ডিনেশনটা ভালো হবে। ডেকোরামটা ফলো করা হবে। তারপরে আমলাতান্ত্রিক যে জটিলতাটা, আমরা আমলাতান্ত্রিক জটিলতাটা বলতে কি বোঝায়, ব্যুরোক্রাসিটা কি? শুধু টেবিল ঘোরানো, মানে হায়ারার্কি, উপর দিকে টেবিলে যাওয়া, যে জুনিয়র থেকে একজন জুনিয়র আর একজন, মানে লাল ফেতা যেটা বলি আমরা সাধারণত, রেড ফ্ল্যাগ। যদি একটা ব্যাংকের ডিএমডি অন্য ব্যাংকের ডিএমডির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, তাহলে যে কোনো তথ্য যত তাড়াতাড়ি কালেক্ট করতে পারবে। যদি এমন হয় যে এই ডিএমডি ওইখানকার যে কুরিয়ার করতে হবে বা মেইল করে ওনাদের হেড অফিসে পারমিশন নিতে হবে, তারপরে পি এর কাছে যাবে, তারপরে এমডির কাছে যাবে, তাহলে এটা ব্যুরোক্রাসি। এটা এই যে টেবিল ঘোরানো যেটাকে আমরা ব্যুরোক্রাসি বলি, এই জিনিসগুলো আমার থাকবে না। ঠিক এই যে জিনিসগুলো আমরা বলতেছি, এর ডিসঅ্যাডভান্টেজটা কি তাহলে, অসুবিধাটা কি? তেমন কিছু না, তবে আমাদের অসুবিধাটা লিখতে হবে কি, আমরা দেখেন এখানে 6টা অসুবিধা লিখেছি। প্রথমটা লিখেছি আমরা ওভারলোডেড বাই ইনফরমেশন, মানে সবসময়ের জন্য যদি এমডি ডিএমডি করতে হয়, তাই এমডি ডিএমডিতে তো অনেক কাজ থাকে, তাদের তো অনেক কিছু মনিটরিং করতে হয়। তো যোগাযোগটা যদি সম্পূর্ণ তাদের উপরেই থাকে, তাহলে তাদের ওভারলোডেড হয়ে যাবে। এবং একটা ডিএমডি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, লেস ইম্পর্টেন্ট বিষয়, সেটাও সেম লেভেলে ডিভিশন টু ডিভিশন যোগাযোগ করতে হচ্ছে, তাহলে তার যে মূল্যবান সময় আছে, টাইম ওয়েস্টেজ হবে। পজিশনাল প্রবলেম, ফর পজিশনাল প্রবলেম হরিজন্টাল কমিউনিকেশন ফেল টু ফুলফিল দ্য অর্গানাইজেশন গোল, মানে এইটা, এই যে পজিশনাল প্রবলেমটা কি, মনে করেন আপনার ব্রাঞ্চের একজন নাম্বার চেঞ্জ করতে আসছে। এখন সেই নাম্বার চেঞ্জ করতে আসলে ওই ব্রাঞ্চে আপনার কাছে অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট হচ্ছে আরেকটা ব্রাঞ্চে, তাহলে ওই ব্রাঞ্চের ম্যানেজারের পারমিশন লাগবে যে স্যার আমি ইনপুট দিতে পারবো কিনা, বা মেইল করা লাগবে। তো সেইটা যদি আপনাকে হরিজন্টাল কমিউনিকেশন মেনে চলা হয়, তাহলে আগে কি করতে হবে, আপনার
আপনি এখান থেকে তো সরাসরি ম্যানেজারকে ফোন দিতে পারবেন না। আপনার ম্যানেজারকে আগে যে এটা বোঝাতে হবে, দেন ওই ম্যানেজার সেই বুঝ অনুযায়ী তাকে দিবে, আবার সে ফিডব্যাক দিবে, তারপর আপনি কাজ করতে পারবেন বা মেইল করতে পারবেন। এই যে পজিশনালগত প্রবলেমটা আছে, বলতে এইটাকে বোঝাচ্ছে যে সেম লেভেলে যেতে হলে লোয়ার লেভেল বা আপার লেভেলে যখন একটা কমিউনিকেশন ইনফরমেশন আসে, সেখন তখন সেম লেভেলে আগে সেই কমিউনিকেশনটা রিস করতে হয় নিজ অর্গানাইজেশনে, দেন অন্য জায়গাতে পাঠাতে হয়। প্রসিডিউর প্রবলেম, আমি যে পজিশনাল প্রবলেম যে প্রসিডিউর কথা বললাম, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি তথ্য শুনলাম একজনের কাছ থেকে, তারপরে আপনারা আমার ক্লাসে আছেন, আমি আপনাদেরকে সেটা আমার মতন করে ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যা করাতে মিস প্রসিডিওর হতে পারে। রিভাইভিং অ্যাটিটিউড ইন্টার ডিপার্টমেন্টাল কনফ্লিক্টস, রিভাইভাল অ্যাটিটিউড বলতে ওই যে আমাদের ইগোগত যে প্রবলেমটা, এটা এখানে বড় একটা বাধা হয়। এই সব বিষয় ওনার কাছে শুনবো, উনি ভালোভাবে আচরণ করতেছে না। অনেক সময় তো উনি ব্যস্ত থাকতে পারে, এই যে আপনারা আছেন, অনেক সময় আমি জিজ্ঞাসা করতেছি, অনেক সময় তো আমিও ব্যস্ত থাকতে পারি বা আপনিও ব্যস্ত থাকতে পারেন, সেটা তো অনেক সময় বোঝা হয় না। ইন্টার ডিপার্টমেন্টাল কনফ্লিক্টস, এইখানে হরিজন্টাল কমিউনিকেশন হলে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ যখন একত্রিত করতে হয়, যেমন একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে বলি, একটা নতুন ব্রাঞ্চ যখন স্টাবলিশ করতে হয় কোথাও, তখন হেড অফিসের ব্রাঞ্চ অপারেশন ডিভিশন, জেনারেল সার্ভিস ডিভিশন, সার্কুলার এইচআর ডিভিশন, সকলকে মিলে একত্রিত হয়ে কাজ করতে হয়। তো যেহেতু এখানে হেড টু হেড কথা বলতে হয়, সেক্ষেত্রে হরিজন্টাল কমিউনিকেশনটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ ইমিডিয়েট অনেক বিষয় থাকে যে আপনার যে ডেকোরামের যে ফার্নিচার, যে কম্পিউটার, এগুলো ব্রাঞ্চে পৌঁছাইছে কিনা, আবার এইচআর দেখবে যে মানুষ পৌঁছাইছে কিনা, আমার যে এমপ্লয় রিক্রুট করা হয়েছে, আবার জেনারেল সার্ভিস দেখবে যে স্টেশনারি পৌঁছাইছে কিনা। এই যে একটা কমিউনিকেশন, তখন যদি শুধু হরিজন্টালি থাকে ওই প্রতিষ্ঠানে, তাহলে এটা কিন্তু বাধার সম্মুখীন হবে। এখানে আমি যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়াচ্ছি, এটার কিন্তু মূল কারণ হচ্ছে, এরপর একটা কোশ্চেন আছে, যেটা বিভিন্ন জায়গায় থাকবে, যে একটা প্রতিষ্ঠান বা অ্যাজ এ ব্যাংক ব্রাঞ্চ, হুইচ কমিউনিকেশন ইজ বেটার ফর ইয়োর ব্যাংক। এখানে কিন্তু থাকবে যে হরিজন্টাল ভালো না ভার্টিক্যাল ভালো, না হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই ভালো, ডাউনওয়ার্ড ভালো না আপওয়ার্ড ভালো, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড ভালো। এইটা কিন্তু ডিসিশনটা আপনি কিন্তু এই সুবিধা অসুবিধার উপরে ডিপেন্ডেবল নিতে হবে। তারপরেও আমি আপনাদেরকে একটা বলে রাখি যে এই কোশ্চেনের সবচেয়ে সহজ উত্তর হচ্ছে, কোনো একটা সিঙ্গেল কমিউনিকেশন ওয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য কখনোই ফ্রুটফুল না। এই কথাটার উপরে ভিত্তি করেই আপনি কিন্তু সকল অ্যান্সারগুলো দেবেন, যে কোনো একটা সিঙ্গেল কমিউনিকেশন ওয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য কি ফ্রুটফুল? না। জি না। হ্যাঁ, তো এই কারণেই কিন্তু আপনাকে তখন করতে হবে যে আপনি যতই আপনাকে যে কটা দিক এই মনস্তাত্ত্বিক প্রশ্ন, আমাদের যে থট প্রভোকিং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসটা আছে, সে মানে কোশ্চেন আছে, সেখানে কিন্তু এই কোশ্চেনটাও হতে পারে। সো খেয়াল রাখবেন এইখানেতে। তো সেম কথাতে আবার আসি, মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনের সুবিধা তো আপনারা সবাই জানেন, যে এটা অতি অল্প কথাতে বেশি তথ্য প্রকাশ করা যায়, এইটাতে খুব দ্রুত দৃষ্টি আকর্ষণ করা যায়, এটাতে কস্ট মিনিমাইজ হয়, টাইম ইফেক্টিভ হয়। কিন্তু এটার কিছু অসুবিধা আছে কিছু। কি অসুবিধা আছে বলেন তো? যে কেউ একটা অসুবিধা বলেন তো আমাকে। যদি এটা ভালোভাবে মানে ডিসপ্লেটা যদি ভালো প্রপার না হয়, তাহলে মানে কি বলবো, যে ইলিটারেট পিপল যারা, তারা হয়তো বুঝতে পারে না ঠিক মতো। আমি যদি এখন চার্ট ইউজ করলাম অনেক সুন্দর করে, হুম এখন ওটা হুম ইংলিশে ইউজ করলাম, আমি এখন আমার আমার পোস্টিং হচ্ছে একদম মফস্বল ব্রাঞ্চে, আমি সেখানকার জেনারেল কাস্টমার যারা ফার্মার যারা আছে বা
বিভিন্ন কৃষি খামার টামার উদ্যোক্তা আছে, তাদেরকে আমি প্রেজেন্টেশন দিব। সেইখানে কি আমার এই ভিজুয়াল এইডস কাজ করবে? আমি যদি বাংলা সেভাবে না উপস্থাপন করি, তার মানে প্রপার প্রেজেন্টেশনটা লাগবে, প্রপার প্রেজেন্টেশন ওয়েটা লাগবে, কমপ্লেক্স করা যাবে না। যেখানে যে পরিবেশ, আমরা যখন কালচার নিয়ে আলোচনা করি তখন যেখানে যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাকে কিন্তু এই বিষয়টা থাকতে হবে। এরপরে বলছে কস্টলি। কস্টলি, অবশ্যই কস্টলি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমাদের যারা মানে বর্তমান সময় সিচুয়েশনটা বাদ দিই, আগে যারা ব্যাংকাররা আছে, মানে আমাদের হায়ার লেভেলে অনেক ডিজিএম, এজিএম আছে, অনেক ভিপি, এভিপি আছে, যারা এখান থেকে 10 বছর বা 15 বছর, 20 বছর আগে ব্যাংকে ঢুকছে, তারা কিন্তু এই ভিজুয়াল কমিউনিকেশন সম্পর্কে এতটা এক্সপার্ট না। তাদের কিন্তু এটা করতে গেলে কারো হেল্প নিতে হয়, যেটা কস্টলি হয়ে যায় বা নিজের একটা ব্যাপার স্যাপার থাকে। এরপর হচ্ছে ইনকমপ্লিট মেথড। মেথডটা আপনি যেটা ইউজ করতেছেন সেটা যদি ইনকমপ্লিট হয়, ইনকমপ্লিট মেথডটা কেমন? আপনি ভিজুয়াল এইড করতেছেন, 5টা স্লাইড প্রেজেন্টেশন করতেছেন, একটাতে ভিজুয়াল আছে, একটাতে ভিজুয়াল নাই, এক সিস্টেমেটিক সিকোয়েন্সিয়াল নাই, তাহলে তো আপনার তথ্য ইনফরমেশন হলো, যেটা প্রথম ওই দ্বিতীয় নম্বর যে কমপ্লেক্স প্রেজেন্টেশন, যে সিকোয়েন্স ঠিক থাকলো না, ওয়েস্টেজ অফ টাইম। ওই যখন কস্টলি কথাটা এসেছে তখন ওয়েস্টেজ অফ টাইম আসছে, কারণ এইটা তো আপনি ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করতে গেলে তো আপনাকে কিছু সময় অপেক্ষা করে বসে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে দেন ইমপ্লিমেন্টেশন করতে হবে। আদার্স তো বিভিন্ন, আর এটা একটা আদার্স দিয়ে দেওয়া হয়েছে, এটা ততটা গুরুত্বপূর্ণ না। এই যে দেখেন, এখন আসছে আমরা এটা 18 নম্বর কোশ্চেন বাদ, 19ও পড়া লাগবে না এই কোশ্চেন। তাহলে এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইজ ফ্রুটফুল ফর ইয়োর ব্রাঞ্চ, অ্যান্সার কি হবে? ইজ ডাউনওয়ার্ড নো স্যার। কমিউনিকেশন ইজ ফ্রুটফুল ফর ইয়োর অর্গানাইজেশন? ইজ। বাংলায় আমি আবার বলি, ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি আপনার প্রতিষ্ঠানের জন্য উপযোগী বা ফলপ্রসূ? হ্যাঁ, ফলপ্রসূ। শুধু ডাউনওয়ার্ড, অনলি ডাউনওয়ার্ড হলে হবে? না, জি না স্যার, হবে না। না, আপনাকে, দুইটাই লাগবে। হ্যাঁ, দুইটাই লাগবে। Downward communication is an হ্যাঁ, আপনাকে important অ্যান্সারটা communication দেবেন। process. আপনি একটু টেকনিক্যাল, আমি কিন্তু এখানে অনলি বলি নাই, আপনার অ্যান্সারটা একটু টেকনিক্যাল হবে। আপনি বলবেন নো, অনলি ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইজ নট ফ্রুটফুল ফর আওয়ার ব্যাংক। অনলি কথাটা লাগাই দেবেন, ঠিক আছে? আমি কিন্তু অনলিটা বলি নাই, ঠিক আছে? আমি শুধু বলবো নট, অনলি বলে দেবেন। তার মানে আমার কিন্তু যখন আমার কাস্টমার সার্ভিসটা উপরের লেভেলে দিতে হয়, তখন আমাকে আপওয়ার্ড লাগে। আমাকে যখন উপর থেকে ইনস্ট্রাকশন আসে তখন আমার ডাউনওয়ার্ড লাগে। যখন আমার ম্যানেজার অন্য ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলে তখন আমার হরিজন্টাল লাগে। যখন আমার একটা হুম। জিপি ইনচার্জের কাজ অন্য ব্যাংকের ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে কথা বলতে হয় তখন আমার ভার্টিক্যাল লাগে। তাহলে মানে একটা সিঙ্গেল কমিউনিকেশন, এক কথা হচ্ছে একটা সিঙ্গেল কমিউনিকেশন আপনার প্রতিষ্ঠানের জন্য কখনোই ফ্রুটফুল না। জি, একজন কিছু বলতে চাচ্ছিলেন। এই পর্যন্ত ক্লাসিফিকেশন নিয়ে কোনো ক্লাসিফিকেশনের কোনো টপিক বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? এখন আমরা যে বিভিন্ন টাইপস অফ কমিউনিকেশন আলোচনা করলাম, এই টাইপস অফ কমিউনিকেশন বিভিন্ন পজিশনে, এই যে অধ্যায়টা পড়াচ্ছি এখন আমরা শুরু করব মডিউল সি, অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক লেটার সিচুয়েশন। এইখানটার সাথে আমাদের কিন্তু যে পার্ট বি এবং সি, কেস স্টাডি এবং থটফুল প্রভোকিং, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এই বিষয়টা কিন্তু এই অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এইখানকার যে বিভিন্ন সিচুয়েশনটা আমরা এখানে দেখেন, আমরা বলেছি কি স্পেসিফিক সিচুয়েশন,
এই স্পেসিফিক সিচুয়েশনের কথায় আপনাকে কিন্তু থটফুল প্রভোকিং বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডে আপনাকে প্রতিটা আলাদাভাবে বলে দিবে একটা ঘটনা। থটফুল প্রভোকিং হচ্ছে গভীর চিন্তা ভাবনা করে অ্যান্সার করা, আর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে বর্তমান যে সিচুয়েশন আছে, এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আর কেস স্টাডিটা প্রায় সেম। সো আপনাকে এই জায়গাতে কিন্তু আলোচনা করে বলা হবে যে এইটা একটা ঘটনা বলে দেওয়া হলো। যেমন আমি যদি একটু আপনাদেরকে নিয়ে যাই ওইখানে কেস স্টাডিতে, দেখেন এই একটা সিম্পল একটা কেস স্টাডি যে আমরা দেখাই, মডিউল সিরি একটা কেস স্টাডি এখানে আছে। এখানে আপনাদেরকে বলা হয়েছে একটা ব্যাংক সম্পর্কে একটা ঘটনা তুলে দেওয়া হয়েছে। ঘটনা তুলে দেওয়ার পরে আপনাকে বলা হয়েছে রাইট অ্যান ইনকোয়ারি অ্যান্ড ইমেইল টু গেট এ রেসপন্স ফর ইয়োর কোশ্চেন। তথ্য প্রদানের জন্য আপনাকে একটা তো চিঠি লিখতে বলা হয়েছে, ইনকোয়ারি লেটার। এখানে স্পেসিফিক সিচুয়েশনটাতে বলা হয়েছে ইনকোয়ারি লেটার। ঠিক এরকম প্রতিটাতে কিন্তু এই ঘটনা দিয়ে অধিকাংশই, এই যে দেখেন রাইট ইউর ক্লেম লেটার টু এসএমপি, ক্লেম লেটার লিখতে বলা হয়েছে। ঠিক এইভাবে আমাদের যখন থটফুল প্রভোকিং আছে এর আগে ফান্ডামেন্টাল লেটার্স ফর রিপোর্ট রাইটিং, এখানে যখন থটফুল প্রভোকিংটা দেওয়া আছে তখনও কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলা আছে। সো এই অধ্যায়ের বিভিন্ন লেটারটা সিচুয়েশনটা আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন সিচুয়েশনটা কোথায় আমার কিভাবে কাজে লাগবে। এবং এর পরের অধ্যায়টাও, মডিউল ডি যেটা, সেটাও কিন্তু এর উপরেই নির্ভরশীল। তো আমাদের বিজনেস কমিউনিকেশনে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গাতে আমরা লেটারগুলো লিখে থাকি। কয়েকটা সিচুয়েশন কেউ বলতে পারবেন যে কখন আমরা লেটার লিখে থাকি? কেউ বলতে পারবেন? এনিওয়ান? আপনারা তো বিভিন্ন চিঠি লিখে থাকেন না, বিভিন্ন ইমেল করেন না? আমরা বিভিন্ন তথ্য জানার জন্য বা তথ্য দেওয়ার জন্য। তার মানে একটা হচ্ছে আপনি তথ্য জানার জন্য আপনি ইনকোয়ারি করেন, ইনকোয়ারি লেটার। আর একটা হচ্ছে তথ্য দেওয়ার জন্য আপনি বললেন, তার মানে আপনি রেসপন্স করেন কারো, কেউ তথ্য জানতে চাইলে আপনি সেখানে রেসপন্স করেন, তাই তো? রেসপন্স লেটার। আর কি করেন? আর কি করেন? আচ্ছা, যখন আমাদের একটা ওয়েলকাম লেটার পাঠাই না সাধারণত, যখন অ্যাকাউন্ট খোলা হয়, যখন ভিজিটটা আমরা জানতে পারি না বা অ্যাকাউন্ট খুললে একটা ওয়েলকাম লেটার পাঠাই না আমরা? এখন হয়তো ওটা প্রচলিত নেই, কিন্তু একসময় আমরা যারা এখানে পুরানো ব্যাংকার আছেন, ওয়েলকাম লেটার পাঠাতাম না আমরা অ্যাকাউন্ট খুললে অ্যাড্রেস ভেরিফিকেশন জি করার স্যার, জন্য? বা থ্যাঙ্কস লেটারও তো পাঠাই হ্যাঁ, আমরা ওই তো স্যার। ওইটাই থ্যাঙ্কস লেটার, মানে ওইটা ওয়েলকাম লেটার, যে ওটা রিসিভ করলে অ্যাড্রেসটা ঠিক আছে। এরপরে আমরা কি করি? ইন্টার অফিস, যখন কোনো এই যে কি বলা হয়, মনে করেন আপনার ব্রাঞ্চের একজন ক্লায়েন্টের ডিপিএস বা এফডিআর এর যে পোর্শনটা দিয়েছেন আগে, সেটা হারিয়ে গেছে। তো তখন আপনার কাছে জিডি করলে আপনি একটা সার্কুলার বা একটা নোটিশ দেন না, সবাইকে নোটিশ করেন না সকল ব্রাঞ্চকে, যে আমার এটা ডুপ্লিকেট ইস্যু করার জন্য, যে আগেটা হারিয়ে গেছে, কাস্টমার কমপ্লেন করছে, যেটা আলটিকে উপস্থাপন করলে যেন কেউ না দেয়। ডুপ্লিকেট ইস্যু। হ্যাঁ, ডুপ্লিকেট ইস্যুর জন্য আপনারা সার্কুলার দেন না। আপনি মিটিং অ্যারেঞ্জ করার জন্য আইওএম দেন না, ইন্টার অফিস মেমো দেন না। যখন চেক বই ডিস্ট্রয় করেন, আইওএম দেন না, যে আমাদের 6 মাস হয়ে গেছে চেকগুলো গ্রহণ করে নাই, তখন একটা আইওএম করেন না। বা হেড অফিস থেকে কোনো প্রোডাক্ট সম্পর্কে নতুন প্রোডাক্ট লঞ্চ করলে আইওএম দেয়, আপনি ইমেল করেন না। আপনি তো বিজনেস প্রপোজাল, আপনি যে নতুন প্রতিষ্ঠানে যে ক্রেডিট বা লোন যারা কাজ করেন, প্রপোজাল পাঠান না, বিজনেস প্রপোজাল নতুন প্রতিষ্ঠানে। ঠিক এই জিনিসগুলোই আমার স্পেসিফিক সিচুয়েশনে আমি যে লেটারগুলো লিখে থাকি, সেই লেটারগুলোই আমাকে বলা হয়েছে। তো প্রথম কোশ্চেনটা
কি বলা হয়েছে, হোয়াট ইজ ডাইরেক্ট মেথড অফ কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যেটা, সেটা ডাইরেক্ট মেথড কমিউনিকেশন। আচ্ছা, ডাইরেক্ট মেথড তো আপনি কমিউনিকেশন বললেন, এখন জেনেরিক প্ল্যান ফর ডাইরেক্ট কমিউনিকেশন মানে আপনি যে সরাসরি যোগাযোগটা করবেন, একটা কল্পনাপ্রসূত পরিকল্পনা প্রদান করতে বলেছে আপনাকে। আপনাকে বলেছে একটা পরিকল্পনা লে আউট করেন। আপনি কি করবেন, কিভাবে পরিকল্পনা লে আউটটা করবেন? আপনি এই যে আমার কথাটাই বলেন, আমি যে ক্লাসটা করবো, এটা তো একটা ডাইরেক্ট কমিউনিকেশন, এটা আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতেছি। তো এইখানে ডাইরেক্ট কমিউনিকেশনটা আপনার কাছে আজকে সকাল 11টায় বিজনেস কমিউনিকেশন ক্লাস, এই ক্লাসে আসার আগ পর্যন্ত আমাকে কিছু কাজ করতে হয়েছে বা আপনাকেও কিছু কাজ করতে হয়েছে। সেই কাজগুলো করেই তারপর তো আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছেন, মানে এই ক্লাসকে সামনে রেখে, তাই কি না? তো এইটাই হচ্ছে আপনার একটা প্ল্যানিং ছিল। আমার প্ল্যানিং কেমন ছিল, যেমন আমি আজকে কি পড়াবো, আমার কি পারপাস, আজকে আমি কোনটা পড়াবো, সেটা আমি আগে থেকে আইডেন্টিফাই করেছি। এরপরে আমি আপনাদের কাছ থেকে মাঝে মাঝে যে আমি কিভাবে আপনাদেরকে বুঝবো যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, তার জন্য আমরা মেথড ঠিক করেছি যে মাঝে মাঝে আপনাদেরকে অ্যাটেন্টিভ আছেন কিনা জিজ্ঞেস করবো। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স। এরপরে আছে ক্রাফট এ ক্লিয়ার মেসেজ। আমি গত ক্লাসে আপনাদেরকে এই ক্রাফট ক্লিয়ার মেসেজটা দিয়েছি, যে সকাল 11টায় আমাদের বিজনেস কমিউনিকেশন হবে। এরপর অর্গানাইজ দ্য মেসেজ, আজকে যে বিষয়টা পড়াবো তার জন্য আমার যে হ্যান্ডবুক প্রদর্শন করতে হবে, টপিকস দিতে হবে, আমার যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে, এইটা আমি মেসেজগুলো অর্গানাইজ করেছি। এরপর ইউজ ক্লিয়ার অ্যান্ড কনক্রিট ল্যাঙ্গুয়েজ, আমি স্পেসিফিক ভাবে টপিকস গুলো ধরে ধরে আপনাদেরকে আলোচনা করছি। দেন আছে ইউজ ভিজুয়াল এইডস ইফ অ্যাপ্লিকেবল, এই যে আমি ভিজুয়াল এইডস স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন বিষয়টা, যে এটা এইভাবে, এটাই হচ্ছে আমার ভিজুয়াল এইডস। লাস্ট ওয়ানে আমি কি করছি, অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম, আমি তো জুম না ইউজ করে আমি অন্য কিছু ইউজ করতে পারতাম, যেমন আমি গুগল মিট ইউজ করতে পারতাম, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতাম, মেসেঞ্জার ইউজ করতে পারতাম। তো এইখান থেকে এই সবগুলো অপশন থেকে আমার কাছে বেটার মনে হয়েছে যে আমরা জুমে ক্লাসটা করলে বেটার ক্লাস হবে, এই জন্য আমি সেই অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়ামটা দিয়েছি। এরপরে ইভ্যালুয়েশন ক্লাস, প্রত্যেক ক্লাসের পরে আমি কি বলি, যে আপনারা কোনো টপিক বুঝতে পেরেছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা। কেন বলি এটা, হচ্ছে ইভ্যালুয়েশনটা করি, যে আমার যে পড়ানোটা সেটা ইভ্যালুয়েট হচ্ছে কিনা, আপনাদের থেকে ফিডব্যাক নিই। ঠিক এই একটা পরিকল্পনা আমি লিখে না করলেও মনে মনে করি। যেখানেই জেনেরিক প্রবলেম সেখানেই এইটাই প্ল্যান থাকবে, সেখানে আমাদেরকে এইভাবে প্ল্যানটা বলতে হবে। তাহলে ডাইরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি আমি যে কাজটা করতেছি সেটা লিখতে হবে। তাহলে আমরা যদি অ্যাট এ গ্লান্সে চোখ বন্ধ করে বলতে চাই যে জেনেরিক প্ল্যান ফর ডাইরেক্ট কমিউনিকেশন মেথড বা কমিউনিকেশন মেথড বা ইফেক্টিভ কমিউনিকেশন, এ জেনেরিক প্রবলেম, এ জেনেরিক প্ল্যান ফর ডাইরেক্ট কমিউনিকেশন or effective direct communication or communication is following top points: identify the purpose, understand the audience, craft the clear message, organize the message, use clear and concrete language, use visual aids if applicable, choose appropriate medium, last one, evaluate the effectiveness. ঠিক এইভাবে আপনারা একবার পড়ে গেলে আপনাদের এই কোশ্চেনটা হয়ে যাবে। ঠিক এই জিনিসটা ইনডাইরেক্ট মেথডেও একটা কথা ওটা বলেছে, ওই একই জিনিস ইনডাইরেক্ট মেথডেও, এই যে ডাইরেক্টের যে প্ল্যান, ইনডাইরেক্টেও সেই একই প্ল্যান। এখন আপনাকে বলছে, প্রথম একটা আমাদের এসেছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজাস্টমেন্ট লেটার। অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি, আমরা একটু জিজ্ঞেস করি। মনির জামান, জামজান, মনির ভাই শুনতে পাচ্ছেন? আতিক ভাই,
সৈয়দ তানভীর আহমেদ। হ্যাঁ, আমি মনিরুজ্জামান শুনতে পাচ্ছি স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। আপনি বলেন তো অ্যাডজাস্টমেন্ট লেটার আমরা বলেছি, অ্যাডজাস্টমেন্টের বাংলা এটা কি বুঝতে পারতেছেন আপনি? অ্যাডজাস্টমেন্ট শব্দটা দ্বারা আপনি কি বুঝতে পারতেছেন? অ্যাডজাস্টমেন্ট বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে মানে যখন কোনো কিছু ক্লেম করা হয়, হুম, ক্লেমের পরিপ্রেক্ষিতে যে আমরা বিষয়গুলো যখন করা হয় ওইটা মানে সেটেলমেন্ট কি যেটা বলবো, করেন। সলভ, হ্যাঁ, সেটেলমেন্ট করা হয়, ম্যানেজ করা হয়, এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্ট। থ্যাংক হয়তো ইউ। কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের ক্লেম থাকতে পারে, হুম, ওইটা অ্যাডজাস্ট করাটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন। এবার শাহনেওয়াজ, শুনতে পাচ্ছেন? শাহনেওয়াজ ভাই। সৈয়দ তানভীর আহমেদ, নুরুল আমিন, কেউ শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের এমন একটা ঘটনার কথা বলেন তো যেখানে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয়। আপনি তো ব্যাংকে আছেন, ব্যাংকের ব্রাঞ্চে আছেন, কি এমন একটা কিছু বলেন তো যে যেখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। ভাই তো আমাকে অ্যাডজাস্টমেন্টের সংজ্ঞাটা বললো, মামুনের ভাই। অ্যাডজাস্টমেন্ট হলে বিভিন্ন যে কোনো এন্ট্রি সমন্বয়ের জন্য একটা লেটার দেওয়া হবে। এটা তা আপনার ব্যাংকের প্রতিষ্ঠানের একটা বলেন যে এটা এই সিচুয়েশন আমি অ্যাডজাস্টমেন্ট দরকার, একটা কেস। এটা মনে হচ্ছে আমাদের একটা 41-10 বা 131 একটা এন্ট্রি আছে, এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা লেটার এসেছিল। এটা তো ফিনান্সিয়াল এন্ট্রি কথা গেল। জি। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এমন, ওই যে ভাই যেটা বললো যে আমার একটা সিচুয়েশন হয়েছে, মনে করেন আপনার এখানে এসএনডি অ্যাকাউন্ট, সিডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এরকম বিভিন্ন অ্যাকাউন্ট আছে। এখানে আপনি ন্যূনতম একটা ইন্টারেস্ট দেন ডিসেম্বর এবং জুলাইতে। জুন। জুন জুলাইতে আপনি একটা ইন্টারেস্ট দেন। এখন কোনো কারণে একটা অ্যাকাউন্টে সিস্টেমগতভাবে ইন্টারেস্ট অ্যাড হয় নাই, বা অ্যাড হওয়ার কতটুকু কথা ছিল অ্যাভারেজ ব্যালেন্সের উপরে, সেটা হয় না। কাস্টমার ক্লেম করেছে যে আমি প্রপার ইন্টারেস্ট পাইনি। তখন আপনাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আপনার হেড অফিসে কমপ্লেন করতে হয়। আপনি তথ্যগুলো দেখেন, স্টেটমেন্ট যাচাই করেন, করার পরে এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য কাস্টমারকে একটা লেটার দেন যে আপনার যে ক্লেমটা আপনি করেছেন, এই ক্লেমটা ভ্যালিড ছিল। আমাদের টেকনিক্যাল কোনো একটা প্রবলেমের কারণে আপনার টাইমলি ইন্টারেস্টটা ক্রেডিট হয় নাই আপনার অ্যাকাউন্টে, আমরা এটা ফার্দার ব্যবস্থা নিচ্ছি। আর ঠিক এইটা আপনি হেড অফিসেও রিকোয়েস্ট করেন যে এটা একটা প্রবলেম ছিল, এটা আমাকে অ্যাডজাস্ট করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক। কারণ কাস্টমারের যে ক্লেম, এই যে ক্লেমের এগেনস্টে আপনি যে রেসপন্স লেটারটা লিখবেন, সেই রেসপন্স লেটারটা হচ্ছে আপনার জন্য অ্যাডজাস্টমেন্ট লেটার। এখন ক্লিয়ার হয়েছেন সবাই? অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি? জি স্যার, জি। জি, ক্লিয়ার। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেটারটা লেখার সময় আমি কয়েকটা জিনিস বলেছি। মানে আমি যখন এই যে একটু আগে বললাম যে একটা অ্যাডজাস্টমেন্ট কাস্টমার ক্লেম করেছে, ক্লেম করার পরে আপনি লিখবেন, সেখানে আমি কি কি বলেছি আমি আবার একটু বলি, এখান থেকে আপনারা পয়েন্টটা ধরবেন। একটা কাস্টমার স্টেটমেন্টের ইন্টারেস্ট ক্লেম হয় নাই, যে কোনো কারণে ঢোকে না, আপনি এখন তখন তাদেরকে বলছেন, কাস্টমারকে প্রথমে বললেন যে স্যার আপনি যে লেটারটা লিখেছিলেন বা ক্লেমটা করেছিলেন সেই ক্লেমটা ভ্যালিড, আমরা এর জন্য সরি, আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য এইটা যোগ হয় নাই, খুব শীঘ্রই এটা আমাদের হেড অফিসে কথা বলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা ট্রাই করতেছি। ধন্যবাদ স্যার, সবসময় আমাদের সাথে থাকবেন, যে কোনো প্রশ্নের জন্য এখানে যোগাযোগ করতে পারবেন। এইটুকু আমি লিখলাম। তাহলে এইখান থেকে আপনি পয়েন্টটা ধরেন যে স্টেপের কথা আমরা যখন এসেছি, অ্যাডজাস্টমেন্ট লেটার তো আমরা বুঝলাম, এখন স্টেপগুলো কি হবে। চিঠিটা পেলেন, আপনি কাস্টমারকে চিঠিটা পেলেন, চিঠিটা পেলে আপনি কি করেন? সমস্যাটা অনুধাবন করি। হ্যাঁ, আগে আপনি দেখেন যে আসলে উনি কি বলেছে, তার মানে এই যে অ্যাকনলেজ দা কমপ্লেন, আপনি বোঝেন আগে, আপনি বোঝেন যে এটা কি বলেছে, তাই না? ওই যে স্টেটমেন্টের পড়ে বোঝেন। এরপর আমি যে যখন বলেছিলাম, দেখেন আমি একটু আগে বলেছিলাম যে স্যার আপনার কমপ্লেনটা ভ্যালিড, এর জন্য আমরা সরি।
তার মানে অ্যাপোলাইজ সিনসিয়ারলি, আপনি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করেন, মানে ল্যাঙ্গুয়েজগত ভাষাগত কিছু শব্দ ব্যবহার করে, অফিসিয়াল ব্যবহার করে আপনি অ্যাপোলাইজ করেন সিনসিয়ারলি। এরপরে আমি কি বলেছিলাম যে এটা আমাদের একটা টেকনিক্যাল ফল্টের জন্য আপনার এখানে শুধু একটা অ্যাকাউন্টে ঢোকে না এই টাকাটা। আমি প্রোভাইড এক্সপ্লেনেশন, ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়েছি। এরপরে আমি রেজলিউশনের কথা কি বলেছি, যে আমরা আমাদের হেড অফিসের সাথে কথা বলে খুব দ্রুতই আপনার টাকাটা ঢোকানোর জন্য করতেছি। এরপরে আমি কি বলেছি, অফার দ্য রেজলিউশন অ্যাডজাস্টমেন্ট করেছি না আমার চিঠিতে। মেনটেন পজিটিভ টোন, আমি অবশ্যই যে কথাগুলো বলেছি ভদ্র ভাষায় বলেছি। প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি বলেছি যে কোনো কোশ্চেনের প্রয়োজন হলে আপনি এখানে যোগাযোগ করবেন। আর লাস্টে ফলো আপ, যে আসলে ওই যে হেড অফিসে আমি যেটা দিয়েছি বা এটা দিয়েছি এটা হচ্ছে কিনা। তাহলে একটা চিঠির মধ্যে দেখেন এই পয়েন্টগুলো আছে না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে আজকের ক্লাসের শেষ একটা জিনিস বলবো। এটা হচ্ছে আমি এখন অনেক গুলো চিঠি বা বিভিন্ন রকম চিঠি আলোচনা করব আহ, বিভিন্ন জায়গায়। তাহলে আমরা একটা ফরম্যাটের কথা আপনাদেরকে আমি বলি, যে একটা লেটার যখন আপনাকে লিখতে হবে, যে কোনো লেটার আপনি লেখেন, প্রথম হচ্ছে আপনি যদি এক্সটার্নাল এক্সটার্নাল পার্টিকে কোনো লেটার দেন, তাহলে এটা কি ইউজ করতে হবে আপনাকে? অফিসিয়াল প্যাড, অবশ্যই অফিসিয়াল প্যাড। তা আপনাদের যে অফিসিয়াল প্যাডটা আছে সেখানে দেখবেন সবসময়ের জন্য আপনার উপরে, যদি আপনি এবিসি ব্যাংক হন, এবিসি ব্যাংক, এখানে অ্যাড্রেস দিয়ে এটা দিয়ে তারপরে প্যাড শুরু হয়, তাই কি না? তো আপনাকেও পরীক্ষার খাতায় যখন এই এক্সটার্নাল পার্টির কাছে লিখতে হবে, তখন কিন্তু আপনার লেটার প্যাডের এই অ্যাড্রেসটা সুন্দর করে লিখে ইউজ করতে হবে। আর ইন্টারনাল হলে আপনি শুধু ডাচবাংলা ব্যাংক লিখলে হবে। তাহলে আমার প্রথম হচ্ছে, আমি 1 নাম্বার হচ্ছে প্যাড ইনফরমেশন থাকবে। এরপরে 2 নাম্বারে আমাকে কি দিতে হবে? আমাকে দিতে হবে ডেট। 3 নাম্বার থাকবে রেফারেন্স। দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনারা সকল লেটারে মানে ব্রাঞ্চে যারা করেন এগুলো আছে। 4 নাম্বারে দিব রেফারেন্স, দেওয়ার পরে দিব হচ্ছে আমি হচ্ছে হেডিং। এই হেডিংটা হচ্ছে যার বরাবর আপনি লিখতেছেন লেটারটা তাকে দিবেন। এরপরে যাবেন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিছু কিছু লেটারে থাকে না কিন্তু, হ্যাঁ। এরপর হচ্ছে 6 নাম্বারে আপনি দেবেন স্যালুটেশন। স্যালুটেশনটা কি, ওই যে ডিয়ার স্যার লেখেন যেটা, এটাকে বলা হয় স্যালুটেশন। এরপরে যাবেন হচ্ছে 7 নাম্বার হচ্ছে বডি। এই বডিতে সবসময়ের জন্য পার্ট রাখবেন হচ্ছে 1, 2, 3, 3টা প্যারা। এই প্যারাতে ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটু গুণগান করে ভালো মন্দ বলবেন। সেকেন্ড প্যারাতে আপনার যে মূল কথাটা, এই যে আমরা এখানে অ্যাপোলজি চেলাম, যে অ্যাকনলেজ করলাম, এক্সপ্লেনেশন দিলাম, এটা 3 নাম্বারে হচ্ছে যে ফিল ফ্রি কন্টাক্ট, তার আবার একটু গুণগান বলে বলবেন যে আমাদের এখানে যোগাযোগ করতে। এরপরে 8 নাম্বারে যে আপনি হচ্ছে সিনসিয়ারলি অবলাইজ দিয়ে আপনার নামটা দেবেন। 9 নাম্বারে যদি কোনো ইনক্লোজমেন্ট থাকে ইনক্লোজমেন্টটা দেবেন। এইটা কিন্তু প্রত্যেকটা লেটার এর ক্ষেত্রে আপনাকে কমন ফরম্যাট, সেটা ইনকোয়ারি লেটার হোক, অ্যাডজাস্টমেন্ট লেটার হোক, বিজনেস প্রপোজাল লেটার হোক, আইওম লেটার হোক, ইমেইলে লেটার হোক, যত প্রকার লেটার লিখবেন এই 8-9টা পার্ট একটু ফলো করে লেটারগুলো লিখবেন। এবং কেস স্টাডি, বিজনেস কমিউনিকেশন, আমি আবারও বলতেছি, বিজনেস কমিউনিকেশনে কিন্তু এই জিনিসটা থাকে। লেটার মিনিমাম 3টা লেটার লেখার মতন কোশ্চেন আসে, কিন্তু বিগত সালগুলোতেও আসছে। ইন্টারনাল যে লেটার গুলা লিখবো ওগুলোর ক্ষেত্রে যদি প্যাডটা প্যাড, পুরো লিখি তাহলে কি অসুবিধা আছে? না আমি তো এটাই তো বললাম যে ইন্টারনালে তো প্যাডে তো আসে না। আপনি তো আপনার অফিসেও যখন লেখেন ইন্টারনাল, যেটা হেড অফিসে দেন, তখন তো একটা জি। প্যাডে দেন না, এমনি দেন, ঠিক আছে? তো না, এইগুলো, প্যাডে দিলে কি অসুবিধা আছে? না না, অসুবিধা নাই।
তো দেন না, স্বাভাবিকভাবে আমরা দেই না, এইটার জন্য আমরা বললাম কালচার দিলে সমস্যা নেই। ঠিক আছে, এখন এটা মেন টু মেন, মেন পার্সন টু পার্সন যখন লেটার লিখি তখন ফেডে দেই না, কিন্তু হুম যখন অফিস টু পার্সন বা অফিস টু অফিস লিখি তখন তো ফেডে দিই। হ্যাঁ, অফিস টু অফিস তো আপনি এক্সটার্নালি হচ্ছে। এখন আপনি যদি আপনার হেড অফিসে দেন, আপনি কি পেডে জি, দেন? জি ফেডে দিই। আমরা কিন্তু দেই না। আমাদের রাজ বাংলা আমরা যখন বাইরের কোনো কাস্টমারকে বা বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেই, ইন্টারনাল প্রতিষ্ঠান বাদে, তখন কিন্তু আমরা অফিসিয়াল যে প্যাড আছে সেটা ইউজ করি। আর যখন ইন্টারনাল অফিসে করি তখন আমাদের যে এমনি লোগোওয়ালা পেজ আছে আমরা সেখানে দিই। ঠিক আছে, অবশ্যই এই লেটারগুলোতে এটা খেয়াল করবেন। এখন আজকে যদি আর কারো কোশ্চেন না থাকে তাহলে আমি, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেকেই আছেন 10টা থেকে ক্লাস করতেছেন, আমি ক্লাসটা শেষ করবো এবং আগামীকাল আবারও 11টায় আমরা সবাই একত্রিত হব, এই বিষয় নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। স্যার, এই ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল এই চ্যানেল গুলা কি মুখস্থ করার দরকার আছে কিনা? এগুলো এইভাবে পড়ার দরকার আছে, কারণ কি এটা আপনার ওয়ান সেন্টেন্স এবং কম্পেয়ার কন্ট্রাস্টে লাগবে, বুঝছেন? আপনাকে জাস্ট কম্পেয়ার কন্ট্রাস্টে ভার্বাল ভার্সাস নন ভার্বাল দিয়ে দিল কমিউনিকেশন, আপনাকে তো 2টা লাইন লিখতে হবে মাত্র। তো একটু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে, আপনি লিখতে পারবেন, মুখস্থ করা লাগবে না, আপনি এই ক্লাসগুলো এইভাবে পড়লেই হবে। ঠিক আছে, তো স্যার আপনি আজকের ভার্বাল ক্লাসটা, বলছেন যে স্যার এই আজকের ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিবেন স্যার কোথাও? হ্যাঁ, আপনি আপনার আইডি দিয়ে timesmart.com.bd তে লগ ইন করলেই সেখানে আপনি আপনার ভিডিওটা ওয়াচ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করে দিই, কারো কোনো কোশ্চেন যদি আর না থাকে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামীকাল সঠিক সময়ে আমরা জয়েন করবো ইনশাআল্লাহ।